দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ বাংলাদেশে করোনার টিকা দেওয়ার যে উদ্বোধন সেটি হয়ে গেছে এবং এই দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে বিশ্বের অনেক দেশ এখনও করোনা ভাইরাসের এই টিকা দেওয়া শুরুই করতে পারেনি, সেখানে সীমিত শক্তি নিয়ে বাংলাদেশ এই মহাযজ্ঞ শুরু যে করতে পেরেছে, এই বিষয়টিকে সকলেই খুবই ইতিবাচকভাবে দেখছেন এবং এই বিষয়টি মানুষের মধ্যে আশাবাদ তৈরি করেছে এবং আস্থার পরিবেশও ফিরিয়ে এনেছে কিনা সেই কথাটিও এখন অনেকেই বলছে। আর এই বিষয়টি নিয়েই আজকে আমরা কথা বলতে চাই, যে জন্য আজকে আমাদের কথা বলবার জন্য আজকে বিষয় নির্ধারণ করা হয়েছে টিকা যজ্ঞে বাংলাদেশ। এবং এই প্রসঙ্গ নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন অতিথি, যিনি স্টুডিওতে যোগ দিয়েছেন। চলুন আগে তার সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর শাফিউন নাহিন শিমুল। এছাড়া অনলাইনে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ডক্টর আবম ফারুক এবং রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি আজকের দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। ডক্টর ফারুক, আজকের এই আলাপ আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে কর্মযজ্ঞ যেটি শুরু হলো, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন, আপনার মূল্যায়ন? ধন্যবাদ। ওই একটু ছোট্ট কারেকশন করে নেই আর কি, আমি ডক্টর নই, আমি শুধু ফারুক, আবহাওয়া ফারুক। আচ্ছা, তো ওই যেটি বলছিলেন যে আমি কিভাবে দেখি, আমার কাছে খুবই আনন্দ হচ্ছে। আমি সত্যি সত্যি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি খুবই ভালো একটি মুডে আছি বলতে পারি। আমি গত 1 মাস 2 মাস আগেও এতটা ভালো লাগতো না আমার, যখন আমি দেখতাম মিডিয়াতে যে বড়লোক দেশগুলো তারা সমানে টিকা কিনছে। এই টিকা কেনা শুরু হয়েছে এই বছরের মে মাস থেকে। ভাবাই যায় না যে যখন নাকি কোম্পানিগুলো মাত্র গবেষণা শুরু করলো সারা বিশ্বে যে কারা টিকা বের করতে পারে, সেই সময় থেকেই ধনী দেশগুলো তারা উতলা হয়ে টিকা কিনতে শুরু করলো এবং তাদের কেউ কেউ ওই জনসংখ্যার 4-5 গুণ বেশি সংখ্যক টিকা কিনতে লাগলো। তাদের টাকার অভাব নেই, প্রতিপত্তি ক্ষমতা সবই আছে, তারা কিনছে। এবং এই প্রতিযোগিতার মধ্যে আমরা গরিব দেশটা টিকা কিনতে পারবো কিনা শেষ পর্যন্ত, এবং এইরকম বিপুল দামে কিনতে পারবো কিনা, এই আশঙ্কাটি কিন্তু আমাদের ছিল। এবং এই আশঙ্কাটি নিয়েই আমাদের মন খারাপ থাকতো যে আমরা টিকার দৌড়ে পারবো কিনা, এবং এ নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি হয়েছে পত্রপত্রিকাতে। তো যাই হোক, সরকারকে অনেক অনেক ধন্যবাদ, যে সরকারকে আমরা প্রশংসা করি তাদের সাফল্যের জন্য, অভিনন্দন জানাই এই জন্য যে এত কিছুর মধ্যে অত্যন্ত সঠিকভাবে সেই নানান জায়গাতে সেই গেভি, কোভ্যাক্স এইসব সমিতিগুলোর মাধ্যমে সেখানে আবার টাকা দিয়ে মেম্বার হতে হয়, সেটাও দেওয়া হলো। এবং দেখা গেল যে তারা যখন নাকি আবার টিকা ডিস্ট্রিবিউট করার জন্য প্রকল্প প্রস্তাব আহ্বান করে, ওই প্রথম দিনই বাংলাদেশের প্রকল্প প্রস্তাব জমা পড়ে, যেখানে অন্য অনেক দেশ জমা দিতে পারেনি। তো এই ধরনের সাফল্যগুলো কিন্তু আমাদের আছে, এবং এই কারণেই আমরা সরকারকে অভিনন্দন জানাতে চাই যে তারা অত্যন্ত সাফল্যের সাথে আমাদের টিকা জোগাড় করতে পেরেছেন, এবং যেই দামে জোগাড় করেছেন সেটিও অনেক কম দাম। এবং এখানে আমরা ওই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তাদের কথাও বলবো যে সরকারের সাথে তারাও সহযোগিতা করেছে, এবং তাদের মাধ্যমে ওই দুতিয়ালির একটি কাজ, বাণিজ্যিক দুতিয়ালি যেটি, সেটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তাদের সিরাম ইনস্টিটিউটের যে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরশিপ সেটি তারা নিয়ে আমাদের সরকারকে তারা 3 কোটি টিকা সংগ্রহ করে দিয়েছে। এখানে আমরা যেটি বলতে চাই সেটি হলো যে টিকাটি পাওয়া গেছে সেটিও কিন্তু খুব ভালো টিকা। আজকের পৃথিবীতে সবচাইতে আলোচিত কার্যকারিতার দিক থেকে, পার্শ্ব প্রতিক্রিয়া কম, এই দিক থেকে 3টা টিকা। একটা হচ্ছে ফাইজার বায়োএনটেকের টিকা, একটি হচ্ছে মডার্নার টিকা, এই দুটি মার্কিন যুক্তরাষ্ট্রের, আরেকটি টিকা হলো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক আবিষ্কৃত, যেটি অ্যাস্ট্রাজেনেকার সাথে একসাথে মিলে তারা উদ্ভাবন করেছেন। এবং সারা পৃথিবীতে 10টি জোনে ভাগ করে তারা 10টি জায়গাতে এই টিকা উৎপাদন করছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে যতদিন এই মহামারী থাকবে ততদিন
তারা এবং অ্যাস্ট্রাজেনেকা এখান থেকে কোনো মুনাফা নেবে না, এই টিকা থেকে কোনো মুনাফা নেবে না। তারা শুধু কস্ট প্রাইসে এবং হ্যান্ডলিং যে প্রাইস, সেই প্রাইসে তারা টিকা দেবে। এবং তারা ঘোষণা করেছিল যে 1 কাপ কফির যা দাম, সেই দামে আমরা টিকা দেব মানবতার স্বার্থে। এটিও কিন্তু আমাদের জন্য একটি চমৎকার অভিনন্দনযোগ্য কাজ বলে আমরা মনে করি, যে তাদের ধন্যবাদ। থেকে তারা খুব ভালো একটি কাজ করেছে। সেই কারণে সব মিলিয়ে আমরা খুব অত্যন্ত একটি উৎফুল্ল অবস্থায় আছি। আমরা একটি উৎফুল্ল বাস্তবতায় এসে উপনীত হয়েছি। এই জায়গা থেকে আমি একটু আসতে চাই আমাদের অন্য অতিথিদের কাছে, তারপর আবার আপনার কাছে ফিরবো। ডক্টর শাফিউন নাহিন শিমুল, আপনি শুনছিলেন যে অধ্যাপক ফারুক বলছিলেন যে একটি খুবই আনন্দ ঘন বিষয় হিসেবে তিনি আজকের বিষয়টিকে দেখছেন। আপনার সার্বিক মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে এই চমৎকার অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। একটু কারেকশন করে নিই, আমি হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্সের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। তো স্যার যেটা বলছিলেন, ডেফিনেটলি বাংলাদেশের এটা আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ একটা অভিনন্দন পেতেই পারে। অনেক দেশে কিন্তু ইভেন জাপানেও কিন্তু এখন ভ্যাকসিনেশন শুরু হয়নি, তারা হচ্ছে মিড ফেব্রুয়ারিতে শুরু করবে। সো আমরা অনেক উন্নত দেশের আগেও উদ্বোধন করতে পারলাম, এটা আমাদের জন্য ডেফিনেটলি একটা বড় সাকসেস। এবং যেটা স্যার যেটা বলেছে যে একটা বড় হার্ডেল ছিল যে ভ্যাকসিনটা কত দ্রুত আসবে, সেটা এখন চলে এসছে। এখন বড় যে চ্যালেঞ্জটা যে মেসিভ প্রোডাকশন লাগবে, সেটা আসলে কতটুকু হবে। আমি একটা যদি তথ্য আপনাকে দেই, ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের একটা ফোরকাস্টিং আছে, ওরা যেটা বলছে যে 2021 সালে যত ভ্যাকসিন উৎপাদন হবে তার ধরেন অ্যারাউন্ড 12.5 বিলিয়ন ডোজেস উৎপাদিত হবে। তার মধ্যে 6.4 বিলিয়ন কিন্তু অলরেডি বুকড হয়ে গেছে, এবং সেগুলো অ্যাডভান্স কান্ট্রিগুলা বা হায়ার মিডল ইনকাম কান্ট্রিগুলো কিন্তু বুক করে ফেলেছে। তা আমরা উদ্বোধন করেছি, দ্যাটস গুড থিং ডেফিনেটলি। কিন্তু আমরা যেই পরিমাণ ম্যাসিভ ভ্যাকসিনেশন দিলে আমরা যেটা বলি যে হার্ড ইমিউনিটি ডেভেলপমেন্ট, সেটার জন্য এটা নিয়ে ডিবেট আছে 50% না 60% বা 70%, বাট এখন মোটামুটি সায়েন্টিস্টরা বলে হয়তো 70% যদি আমরা রিচ করতে পারি, তাহলে হয়তো আমরা একটা হার্ড ইমিউনিটির দিকে যেতে পারবো। সেইটার জন্য 70%কে ভ্যাকসিনেট করার জন্য ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য। আর সেকেন্ড যেটা বড় ইস্যু হলো যে ঠিক আছে, আমি ভ্যাকসিন পেলাম, আমি কি লোকজনকে দিতে পারবো কি না, সেখানে লজিস্টিক ইস্যু যেমন আছে, আর অ্যাকসেপ্টেন্সের ইস্যুটাও কিন্তু। আমরা অ্যাকসেপ্টেন্সের জায়গাটিতে একটু পরে আসতে চাই। এটি নিয়ে একটি জরিপও হয়েছে, আপনিও সেখানে ছিলেন আমরা জানি। আমরা এই বিষয়টি নিয়ে একটু পরে আসতে চাই। তার আগে আমাদের অন্য আরেকজন অতিথি আছে, একটু তার কাছে যেতে চাই। ডাক্তার লেলিন চৌধুরী, আপনার মতামত, মন্তব্য, পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ। পৃথিবীতে 18টি দেশ এবং অঞ্চল করোনা দ্বারা আক্রান্ত, এবং আমরা জানি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ প্রথমে 17তম দেশে ছিল, পরে সেটি এখন নেমে 30-এর কোটায় চলে এসছে। এবং করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই 218টি দেশ এবং অঞ্চলের মধ্যে 54তম দেশ হিসেবে আজকে শুরু করলাম। এটি আমাদের সাফল্য, অগ্রগতির ধারক। বলা যায় একটি করোনা যুদ্ধের প্রথম পর্যায়কে সমাপন করার জন্য যে টিকাদান কর্মসূচি, এর শুরুটা আমরা চমৎকারভাবে করেছি। আমি একই সাথে রুনু ভেরোনিকা কস্টা, যিনি প্রথম তার হাতটি বাড়িয়ে দিয়েছিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য, তাকে অভিনন্দিত করছি। কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু আমরা আরেকটি বড় জায়গায় পা ফেললাম, অর্থাৎ এই টিকাদান কর্মসূচিটাকে বহমান রাখতে হবে। আমাদের সারা দেশের মানুষকে, অন্তত 70 থেকে 80% মানুষকে টিকাদান কর্মসূচির মধ্যে করোনার টিকা দেওয়ার জন্য আমাদের প্রায় 24 থেকে 28 কোটি ডোজ টিকা লাগবে। আমরা এ পর্যন্ত কম বেশি 10 কোটি ডোজ টিকা একটি সংস্থান করতে পেরেছি কোভ্যাক্সের টিকা মিলে। তাহলে বাকি টিকাটা আমাদের কোত্থেকে জোগাড় করতে হবে? এটি জোগাড় করার জন্য আমাদের শুধু একটি উৎস না, বেশ কয়েকটি উৎসের সাথে যোগাযোগটা বাড়িয়ে দেওয়া দরকার, যেটি ইতিমধ্যেই আমাদের সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। সেটাকে কার্যকর সাফল্যের দিকে নিয়ে যাওয়া, এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার সেটি হচ্ছে যে টিকা দান কর্মসূচি শুরুর মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষের মধ্যে এক ধরনের ভাব চলে আসছে যে আর বোধহয় মাস্ক না পরলেও চলবে, স্বাস্থ্যবিধি না মানলেও চলবে।
কিন্তু এই জায়গায় প্রচারটাকে, উদ্বুদ্ধকরণটাকে আরো জোরদার করতে হবে। অর্থাৎ মানুষকে বোঝাতে হবে ব্যক্তির প্রয়োজনে, পরিবারের সুরক্ষার জন্য এবং দেশের মানুষের সুরক্ষার জন্য আমাদেরকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে, যতদিন না আমরা দেশের অন্তত 70 থেকে 80% মানুষকে টিকাদান কর্মসূচির মধ্যে আনতে না পারি। এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার সেটি হচ্ছে নিবন্ধনের জন্য যে প্রক্রিয়াটা অ্যাপ ভিত্তিক এবং অ্যাপের পাশাপাশি যেখানে টিকাদান কেন্দ্র সেখানেও নিবন্ধনের একটি ব্যবস্থা করেছে। এটি ভালো করেছে, কারণ এটি আমরা চেয়ে আসছিলাম। কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী, ঘন পরিবেশে যারা থাকে, যারা পড়াশোনাতে কম যুক্ত এবং প্রযুক্তির সাথেও খুব একটি পরিচিত না, সেই জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচির মধ্যে আনার জন্য কিছু স্বেচ্ছাসেবককে উদ্বুদ্ধ করার জন্য অন্তত ঘরে ঘরে কাজ করতে হবে। যেমন ধরুন, ঢাকাতে শহরে যদি আমরা বলি কম বেশি 2 কোটি মানুষ বাস করে, তার প্রায় 40 লাখ মানুষ কিন্তু বস্তিবাসী। দেখুন, এই টিকা নিয়ে শিক্ষিত, চাকরিজীবী সহ সংবাদপত্র কর্মী, গণমাধ্যম কর্মী সহ এদের মধ্যে যে আগ্রহ রয়েছে, প্রকারান্তরে কিন্তু এই যে 40 লক্ষ মানুষ ঢাকার, যারা 1/5 জনগোষ্ঠী, তাদের মধ্যে কিন্তু একবারেই কোনো আগ্রহ নেই। ডাক্তার লেলিন চৌধুরী, এই জায়গায় একটু আপনাকে একটু স্মরণ করে দিতে চাই, কারণ এখানে জরিপের প্রসঙ্গটি বোধহয় খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমাদের সঙ্গে আছেন ডক্টর শিমুল, আপনি সেই জরিপের সঙ্গে ছিলেন। যদি আমি ভুল করে না থাকি, এরকম একটি তথ্য ছিল যে গ্রামের মানুষের মধ্যে বরং আগ্রহ দেখা যাচ্ছে না, যে তারা টিকা নিতে চায়, কিন্তু বলছেন যে আসলে যারা বস্তিতে আছেন বা যারা নিম্ন আয়ের মানুষ, তিনি ডাক্তার লেলিন বলছেন যে আগ্রহ কম। আপনারা কি দেখেছেন? হ্যাঁ, এখানে আমাদের হাইপোথিসিস লেনিন ভাই যেটা বলেছে এরকমই ছিল, যে আমরা মনে করেছিলাম গ্রামের মানুষ হয়তো ভ্যাকসিন নিতে চায় না, শহরের মানুষ হয়তো তারা দ্রুত নিতে চাইবে। বাট আমাদের সার্ভেতে কিন্তু অপোজিট রেজাল্ট এসেছে, বাস্তবতাটা এসেছে ভিন্নতর সার্ভে রেজাল্ট। বাট এটা তো টোটাল পপুলেশনকে হয়তো রিপ্রেজেন্ট নাও করতে পারে, বাট আমরা চেষ্টা করেছি যতটা রিপ্রেজেন্ট করা যায়। এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আমার কাছে মনে হয় বলার দরকার। একটা হলো ফিয়ার অফ ডিজিজ, একটা হলো ফিয়ার অফ ভ্যাকসিন। দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এখন গ্রামের মানুষ হয়তো ঠিক আছে, তারা করোনাকে অত ভয় পাচ্ছে না, কিন্তু হয়তো ভ্যাকসিন নিয়ে তাদের ভীতি অতটা নাই। যেটা শহর এলাকায় যদি আমি সার্ভে বাদেও আপনি আপনার কলিগদের সাথেও যদি আলাপ করেন, তো প্রত্যেকের মধ্যে কিন্তু একটা সন্দেহ আছে, একটা ফিয়ার অফ ভ্যাকসিন আছে। আমি বলবো যে তারা করোনার ভয় পাচ্ছে, টিকা নেওয়া বিষয়ে এক ধরনের শঙ্কা বা আতঙ্ক, রাইট, যে নিলে কি হবে, কি এফেক্ট হবে। কারণ এগুলা নিয়ে অনেক রিউমার ছড়িয়েছে, আপনি জানেন। কারণ ওয়ার্ল্ড ওয়াইড যে এখনো পর্যন্ত এভিডেন্স, সেটা কিন্তু খুব খারাপ যে আমি বলবো তা না, যথেষ্টই আমি বলবো যে এখনো পর্যন্ত এভিডেন্সগুলো কিন্তু টিকাটাকে নিরাপদ বলেই মনে হচ্ছে। কিন্তু ধরেন কিছু এলাকায়, স্ক্যান্ডিনেভিয়ান কিছু কান্ট্রিতে বয়স্কদের টিকা দেওয়া হলো, তারপর কিছু লোক মারা গেল, তখন এটাকে ইন্টারপ্রেট করা হলো যে টিকা দেওয়ার কারণে মারা গেছে। সেই যে ডিফারেন্সটা করতে না পারা, টিকা দেওয়ার পরে মরে যাওয়া আর টিকার কারণে মরে যাওয়া কিন্তু এক জিনিস না। তো এই ডিফারেন্সটা আমরা করতে পারিনি। ইভেন আমি দেখেছি বাংলাদেশের অনেক নিউজ আউটলেটও এইটাকে খুব ফলাও করে প্রচার করা হয়েছে যে এমুক দেশে এতজন মারা গেছে টিকা নেওয়ার পরে। সো এই জিনিসটাকে আমি বলবো যে কনফিউশন একটা তৈরি করেছে, একটা আমি বলবো যে একটা ডিস্ট্রাস্ট তৈরি হয়েছে। তো সেটা আমরা ঢাকায় যদি আমি বলি বা যদি শহর এলাকায় বলি, এটা ফিয়ার অফ ভ্যাকসিন, নট ফিয়ার অফ ডিজিজ। তো সেই কারণে হয়তো আমরা যে কাউন্টার ইনটিউটিভ একটা রেজাল্ট কিন্তু পাচ্ছি, যেটা। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো এই জায়গা থেকে। একটু অধ্যাপক ফারুক, আপনার কাছে জানতে চাই, একটু আগেই ডাক্তার লেলিন চৌধুরী বলছিলেন যে সামনে আমাদের এখন অন্যতম চ্যালেঞ্জ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কার্যকর সাফল্যের দিকে কি করে এই গণটিকা কার্যক্রমকে আমরা নিয়ে যেতে পারি, সেটি এখন আমাদের সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ। তো এই বিষয়টিকে কি করে আমরা অ্যাড্রেস করতে পারি, মোকাবেলা করতে পারি, আমাদের করণীয় কি? আপনার পরামর্শ বা আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমরা ওই বিভিন্ন দেশের যে অভিজ্ঞতাগুলো অতীতে বিভিন্ন সময় যখন মহামারী এসছে, কিংবা আমরা যদি আমাদের ওই ইপিআই যেটি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাংলাদেশের যেটি অত্যন্ত সফল হয়েছে, এবং এই সাফল্যের জন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভ্যাকসিন হিরো নামে একটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন, পদক পেয়েছেন। এবং সত্যি সত্যি আমাদের এখানে ইপিআই এর সাফল্যের হার কিন্তু অনেক বেশি।
তো এই অর্জনগুলো থেকে আমরা কি শিখি, সেখানে কাজ করতে গিয়ে যে কষ্টগুলো ছিল, সমস্যাগুলো ছিল, সেখান থেকে আমাদের জাতি, আমাদের দেশ কিছু শিখলো কি? অনেক শিখেছি আমরা। সেটা হলো যে এখানে পার্টিসিপেট করাতে হবে ওই যারা নাকি সোশ্যাল লিডার্স তাদেরকে, এবং সেখানে ধরুন একজন ডাক্তার তিনি যখন কথা বলেন, গ্রামের একজন শিক্ষক যখন কথা বলেন, আমার কমিউনিটি হেলথ সেন্টারে যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা যখন বলেন, মসজিদের ইমাম সাহেব যদি বলেন, মাদ্রাসার হুজুর যদি বলেন, মন্দিরের পুরোহিত, প্যাগোডার যিনি মা থেরো বা থেরো যারা থাকেন, এইভাবে চার্চের যিনি ফাদার, সোশ্যাল লিডার যারা, রিলিজিয়াস লিডার যারা, যারা নাকি অপিনিয়ন লিডার্স, তাদেরকে কিন্তু এখানে অংশগ্রহণ করানো দরকার ওই মোটিভেশনের কাজটুকুর জন্য। আর এই মোটিভেশনের কাজটুকুর মধ্যে আমরা যেটি বুঝি সেটি হলো যে আমাদের প্রচুর স্বেচ্ছাসেবকেরও প্রয়োজন হবে। সেটি হলো ওই লিফলেট বা পোস্টার বা মাইকিং, এই সমস্ত কাজগুলো করানোর জন্য। দ্বিতীয়ত ওই যে আমরা সরকার যেটি অ্যাপ তৈরি করেছেন এবং অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছেন, সেই সব জায়গাগুলোতে মানুষকে সাহায্য করা, কারণ সবার হাতে কিন্তু স্মার্টফোন নেই। অনেকের হাতেই এখন বাংলাদেশে অনেকের হাতেই স্মার্টফোন আছে, এবং আমরা পৃথিবীতে অত্যন্ত উল্লেখযোগ্য অবস্থানে আছি স্মার্টফোনের ক্ষেত্রে, গরিব দেশ হলেও। আর বোধহয় একটু আমরা বাংলাদেশে এই কথা বলাটাও একটু পছন্দও করি, সেই কারণে যেভাবেই হোক, কিন্তু এই স্মার্টফোন তো সবার কাছে নাই, তো যাদের কাছে নেই তাদের কি হবে? অর্থাৎ তাদের জন্য কিন্তু আমাদের ওই স্বেচ্ছাসেবকদের সেবাটুকু লাগবে, যে তারা তাকে নিয়ে ওই জায়গাতে যাবে যেখান থেকে সে রেজিস্ট্রেশনটা করতে পারে। আরো একটি বিষয়, আমাদের ভাসমান জনসংখ্যার হার কমে গেছে সত্য কথা, দারিদ্র্য যেহেতু কমেছে, কিন্তু গত 1 বছরে এই আমাদের করোনার জন্য আবার কিছুটা বেড়েছে। তো এই যে যতটুকুই বাড়ুক, হয়তো খুব বেশি বাড়েনি, যতটুকুই বেড়েছে, এই ভাসমান লোকদেরকে কিন্তু তাদেরকে আপনি রেজিস্ট্রেশন কিভাবে করাবেন? তাদের তো ঠিকানাই নাই। তো সেই জন্য এখানে এদের জন্য একটা বিশেষ ব্যবস্থা নিশ্চয়ই সরকার করবেন বা করেছেন, সেটা আমরা জানি না, নিশ্চয়ই করেছেন তারা। এবং এই ভাসমান লোকদেরকেও কিন্তু আমাদেরকে এই আওতায় আনতে হবে। সোজা কথা হচ্ছে টিকা দিতে হবে কিন্তু সবাইকেই, আমাদের টার্গেট থাকবে সবাইকেই দেওয়া, এবং যদি আমরা সবাইকে দিতে না পারি তাহলে এটা দাঁড়াবে অনেকটা অল অর নান লয়, যে আমরা সবাইকে দিতে পারিনি, আমরা কিছু লোককে বাদ রেখেছি, তার মানে হলো না। কারণটা কি? কারণটা হলো যে এই ছোঁয়াচে, ভীষণ রকমের ছোঁয়াচে অল্প কিছু লোক যদি বাকি থাকে, সেখান থেকে আবার এটা এক সময় ছড়াতে পারে, এই ঝুঁকি থেকে যায়। তো যে কারণে ওই যে 70 to 80% যে হার্ড ইমিউনিটি তৈরি করার যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাকে আমি মনে করি যে এটাকে আরেকটু বড় করেই দেখা উচিত। 90-95% টার্গেট করি, তাতে হয়তো আমরা 80% এসে মিশবো। ধন্যবাদ। এইভাবে যদি আমরা এগোই, আমাদের মনে হয় যে খুব ভালোভাবেই আমরা কাজটা করতে পারবো। জি, এই জায়গা থেকেই ডাক্তার লেলিন চৌধুরী একটু আপনার কাছে জানতে চাই, অধ্যাপক ফারুক তিনি মানুষকে কি করে উদ্বুদ্ধ করতে হবে বা অ্যাপে কি করে আরও অন্তর্ভুক্তি বাড়ানো যেতে পারে, নিবন্ধন প্রক্রিয়াকে সহজকরণ করবার বিষয়ে জোর দিয়েছেন, কিন্তু এর পাশাপাশি বা এর চেয়েও অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে টিকা নিশ্চিতকরণ, যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন। তো আমাদের তো সবে মানে কিছু টিকা নিশ্চিত হয়েছে, কিন্তু এরও আরও অধিক সংখ্যক যা নিশ্চিত হয়েছে তার চেয়েও আরও মানে আরও বেশি সংখ্যক টিকা আমাদের এখনো কোনো ইয়ের মধ্যেই নেই। সেই বিষয়ে আমাদের প্রস্তুতি কতদূর, আমরা কিভাবে প্রস্তুত হতে পারি? জি হ্যাঁ, কিন্তু আমি এর আগের যে কথা বলছিলাম তার সাথে একটি লাইন আমার কথা যোগ না করলে আমার শব্দের অর্থটা ভিন্ন হয়ে যায় বলে আমি সেটি যোগ করে এই প্রসঙ্গে আসছি। সেটা হলো, আমি প্রান্তিক জনগোষ্ঠী এবং বস্তিবাসীদের একটু শীতলতার কথা, অনাগ্রহের কথা বলেছিলাম, টিকা বিরোধী অথবা টিকা সংশয়ী মনোভাব থেকে না। তাদের একটি সাধারণ কথা, টিকা দেয়া শুরু হয়েছে, আগে বড় লোকরা পাবে, তাদের নেওয়া শেষ হলে আমরা পাবো। অতএব এটা নিয়ে আমাদের খুব বেশি উৎসাহ উদ্দীপনার কিছু নাই। আমার কথার সারাংশ ছিল, আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই জায়গায় যে ভুলটা রয়েছে সেটি ভেঙে দেওয়ার জন্য কিছু স্বেচ্ছাসেবককে কাজ করতে হবে। সেখানে তাদেরকে বলতে হবে, জানাতে হবে যে টিকাটা ক্রাইটেরিয়া যেটি ঠিক করা হয়েছে সে অনুযায়ী সবাই পাবে। এখানে ধন বৈষম্যের বন্টনের কোনো বৈষম্য অথবা অসাম্য হবে না। এতে হবে কি, এই মানুষগুলো টিকা নিতে উদ্বুদ্ধ হবে।
দ্বিতীয় যে অংশটা আমরা বারবার বলছিলাম এর আগে থেকেই, বাংলাদেশের পরিবেশ এবং আমাদের সংরক্ষণ করা, স্টোর করার যে অ্যাবিলিটি, এই অ্যাবিলিটি অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেসব টিকাকে স্টোর করা যায়, সেই টিকাগুলোর দিকে আমাদের অগ্রসর হতে হবে জোগাড় করার জন্য। এর মধ্যে রাশিয়ার স্পুটনিক যেটি রয়েছে, চীনের একাধিক টিকা রয়েছে, সেগুলো আমাদের থেকে উদ্যোগ নিতে হবে এবং একই সাথে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকাটা তাদের সাথে আরো কথা চালিয়ে যেতে হবে, আমরা আরো কিছু টিকা পাই কিনা। কারণ এটা ঠিক যে আগামী মানে পুরো 1 বছর সময়কালে টিকার নূতন উৎস খুঁজে বের করা কঠিন হবে। আবার একই সাথে কিন্তু এটিও একটি শুভ ব্যাপার রয়েছে যে টিকার জন্য থার্ড ফেজ ট্রায়ালে প্রায় 18 থেকে 20টির মতো টিকা এখন রয়েছে। এর মধ্যে অনেকগুলোই কিন্তু আবার নতুন করে কয়েক মাসের মধ্যেই বাজারে আসবে বাণিজ্যিকভাবে বিতরণের জন্য। সেগুলো পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। মূলত একটি উৎস না, অনেকগুলো উৎস থেকে টিকা সংগ্রহ করে আমাদের জনগোষ্ঠীকে আমাদের লক্ষ্যমাত্রা যেটি আমরা ঠিক করেছি সেই অনুযায়ী টিকা একটি জোগাড় করতেই হবে। কারণ টিকা দেওয়ার সুরক্ষাটা স্বাস্থ্যের জন্য দরকার। স্বাস্থ্যটা যদি ঠিক না থাকে, রোগটাকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে না পারি, জাতীয় অর্থনীতি তো সচল হবে না। তাহলে আমাদের যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এর আগে নির্ধারণ করা হয়েছিল 8% বেশি, সে জায়গায় না গেলে আমাদের অর্থনৈতিক এখনকার যে টার্গেট, অর্থাৎ আপনার মধ্যম আয়ের দেশে আমরা পৌঁছবো, সেই জায়গাটা তো বাধাগ্রস্ত হবে। মূলত এই চাকাটাকে ঘোরানোর জন্যই অনেকগুলো উৎস থেকে টিকা জোগাড়ের জন্য আমাদের সর্বান্তকরণের চেষ্টা করতে হবে এবং এখানে আপদকালীন যুদ্ধকালীন তৎপরতা সেরকম দ্রুততায় কাজ করতে হবে। জি, ধন্যবাদ। ডক্টর শিমুল, আপনার কাছে জানতে চাই যে বলছিলেন অনেকগুলো উৎস থেকে আমাদের টিকা নিশ্চিত করাটা এখন একটা বড় চ্যালেঞ্জ। তো আপনি এই জায়গাটিতে কি দেখছেন যে অন্যান্য দেশ তারা তো নিজেদের টিকা তারা চেষ্টা করছে, পাশের দেশ ভারত পর্যন্ত তারা কিন্তু চেষ্টা করেছে। তো এই যে আমাদের বিপুল সংখ্যক মানুষ আমাদের দেশে, সেখানে এই কিনে কিনে কিভাবে আসলে করা সম্ভব বা আমাদের প্রস্তুতি কতদূর? হ্যাঁ, যেটা লেনিন ভাই বলেছেন খুবই রাইটলি, যে আমাদের এখনো পর্যন্ত যেই আমি বলবো যে আমাদের যে অ্যাটেম্পটা যেটা আছে মোস্টলি কিন্তু অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, সেটা কারণ এটা আমাদের ওয়েদারের সাথে মানে বিশেষ করে যেহেতু এটা নর্মাল ফ্রিজিং বা রেফ্রিজারেটরে রাখা যায়, খুব বেশি মাইনাস যেটা ধরেন আপনার ফাইজারের মধ্যে -70-তে রাখতে হয়, তো সে কারণে এটা আমাদের জন্য উপযোগী, এটা ঠিক আছে। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যেমন এইগুলার কিন্তু বেশিরভাগই হলো 2টা করে ডোজ দিতে হয়। আপনার অল্টারনেটিভ যেটা জনসন অ্যান্ড জনসন হয়তো তারা থার্ড ফেজে আছে এবং তাদেরটা কিন্তু হচ্ছে একটা ডোজেই হবে। দ্যাট উড বি ভেরি কনভিনিয়েন্ট। কারণ আমাদের দেশে যেটা বড় চ্যালেঞ্জ, ধরেন ফার্স্ট ডোজ নেওয়ার পরে যে কোনো টিকার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যে কোনো ভ্যাকসিনেরই, এবং পার্শ্ব প্রতিক্রিয়া হলো, তারপরে দেখা গেলো সে সেকেন্ড ডোজ নিতে আসলো না, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। আমাদের এখানে একটু আমার প্রশ্ন, ধরুন যারা প্রথম টিকাটি নিয়েছে কিন্তু দ্বিতীয় টিকাটি নিতে আসেনি, এটা কি আমরা ট্রেস করতে পারবো বা এরকম কোনো পরিকল্পনা কি আছে? থ্যাংক ইউ, আপনি রাইটলি পয়েন্ট আউট। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের যে রেকর্ড কিপিং সিস্টেম এবং সেটা আমাদের জন্য একটা বড় হার্ডেল হবে। এবং আমাদের ধরেন এখনো পর্যন্ত গভর্নমেন্টের যে পলিসি হয়তো প্রাইভেট সেক্টরকে খুব বেশি এঙ্গেজ করছে না, বাট যখন অনেক ভ্যাকসিন আসবে হয়তো করবে, তখন প্রাইভেটের যে ডেটাগুলা এইভাবে সিনক্রোনাইজ করা, তারপরে হচ্ছে যেটা বললাম যে ফার্স্ট ভ্যাকসিন নেওয়ার পরে যদি ফার্স্ট ডোজ নেওয়ার পরে যদি রিয়াকশন হয়, সে না আসা, তো এই ধরনের অনেক চ্যালেঞ্জ আছে। আর যেটা এই ফারুক স্যারের সাথে আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, ইপিআর সাকসেস আমরা অবশ্যই উই আর প্রাউড অফ, কিন্তু ইপিআইটাই কিন্তু বাচ্চাদের প্রোগ্রাম মূলত, এবং ইপিআই যে সাকসেসটা আপনি দেখেন এটা কিন্তু 1 বছরে হয়নি, এটা আমাদের গত 30-40 বছরের এফোর্টে হয়েছে, কয়েক দশক। এখন ভ্যাকসিন যেটা বললাম শুরুতে বলেছিলাম, ফিয়ার অফ ভ্যাকসিন কিন্তু বাচ্চাদের ভ্যাকসিনের ক্ষেত্রে একদমই নাই। বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে আপনি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমরা মানে এটা বলা লাগছে না, বরঞ্চ মারাই খোঁজ রাখছে কবে ভ্যাকসিন নিতে আসবে, সে আগ্রহে যাচ্ছে। সেই জায়গাটাই কিন্তু আমরা এখানে গ্যাপ আছে। এক, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নাম্বার 1, নাম্বার 2 লজিস্টিক্যাল ইস্যু আছে, এত বড় মেসিভ ভ্যাকসিন দেওয়ার অভিজ্ঞতাও কিন্তু আমাদের নেই। তো এগুলো অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে, শুধু আনলেই হবে না। একটা যেটা আমি বলছি যে অনেকগুলো স্টেপ, প্রথমত পাওয়া, ঠিক টাইমলি পাওয়া, আপনার হচ্ছে লজিস্টিক যেটা লাগবে, যে ফ্রিজিং থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন, যারা টিকাটা দিবে তাদের ট্রেনিং, এবং সর্বোপরি মানুষকে উৎসাহিত করা এবং রেকর্ড কিপিং। প্রতিটা কাজ যদি আমরা ঠিকমতো না করতে পারি, সেই আমরা যে উদ্দেশ্যের টিকাটা দিতে যাচ্ছে হার্ড ইমিউনিটি ডেভেলপমেন্ট, এটা কিন্তু ডিফিকাল্ট হবে। এবং আরও একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, এটা ফারুক স্যার ভালো জানবেন, উনি ওই বিষয়ের,
তারপরেও যেটা হলো এটা কিন্তু যেটা বলে ইনফ্লেকশন ব্লক করা, সেটা কিন্তু এখনো প্রুভ না। অর্থাৎ আপনি টিকা নিলেন, আপনি অন্যকে ইনফেক্ট করবেন না, সেটা কিন্তু এখনো প্রুভ না। এটার কাজ চলছে, এটা সময় লাগবে। সো ইনফেকশন যদি আমি মেসিভ লেভেলে লোকজনকে ভ্যাকসিন দিয়েও দেই, তারপরেও যদি এটাকে আপনার যদি ওই ইনফ্লেকশন ব্লকিং যেটা বলে ওইটা যদি না ঘটে, তাহলে কিন্তু আপনার ইনফেকশন যে টোটাল পপুলেশনে ঠেকানো খুব মানে সহজ হবে। আমরা টিকা নিচ্ছি বটে, কিন্তু সেই টিকার প্রথম ডোজটি দেওয়া হয়ে গেলে আমাদের নিশ্চিত হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যে আমরা আসলে সংক্রমণ থেকে বেঁচে গেলাম কিনা বা অন্যকে আমরা আর সংক্রমিত করব না কিনা। এই জায়গাটিতে একটু শুরু করতে চাই অধ্যাপক ফারুক আপনাকে দিয়ে। এই যে আমরা টিকা কার্যক্রম শুরু করলাম বটে, কিন্তু ডক্টর শিমুল যে প্রসঙ্গটি তুলছিলেন, কথা বলছিলেন, এই প্রসঙ্গে আমি একটু আপনার মতামত, মন্তব্য জানতে চাই। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পয়েন্ট এগুলো, যেটি ডক্টর শিমুল আনলেন, এবং আমার মনে হয় যে এগুলো আমরা মিডিয়াতে এগুলো অনেকবার আলোচনা করা দরকার মানুষের জানার জন্য। অনেকে বলছেন যে মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, অনেকেই বলছেন যে টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন এতজন। এটি হতে পারে, কিন্তু এটি অস্বাভাবিক কিছু না। কারণ হলো, প্রথমত আমি আজকে টিকা নিলাম, কিন্তু আমার শরীরে আজকে থেকেই করোনার প্রতিরোধ তৈরি হবে না। এটি তৈরি হতে আমাদের এখানে সপ্তাহ দুয়েক সময় লাগবে। তো আমরা যদি এই সময়ের মধ্যে করোনা জীবাণু অণুজীব আমার শরীরে প্রবেশ করে, তো তাহলে সেখানে একটা ঝুঁকি থেকেই যায়। দ্বিতীয় হচ্ছে যে আমি টিকা নেওয়ার আগেই আমার শরীরে করোনা ভাইরাস প্রবেশ করেছিল। তো টিকা কিন্তু যেহেতু টিকাটা এই ভাইরাসটাকে তাৎক্ষণিকভাবেই মারতে পারছে না, অতএব সে কিন্তু বিকশিত হতেই পারে। আরো একটা বিষয় হলো যে ভাইরাল লোড বলে যে কথাটি, যে আমার শরীরে করোনার ভাইরাস ঢুকলো, কয়টা ঢুকলো? অল্প কয়েকটা ঢুকলো, তাহলে আমার শরীরের যে শ্বেতকণিকা, সেখান থেকে যে অ্যান্টিবডি গুলো তৈরি হচ্ছে, বা সেখান থেকে যে বি সেল এবং সেল গুলো তৈরি হচ্ছে, সেগুলো ওগুলোকে মারতে সক্ষম হবে। কিন্তু যদি শত্রুপক্ষের সৈন্য বেশি হয়, তখন আমার সেনাবাহিনী তাদের সঙ্গে যুদ্ধ করে নাও পারে। অতএব তখন ওই শত্রু বাহিনী বিজয়ী হবে, করোনা কিন্তু তখনই হবে। তাহলে দেখা যাচ্ছে যে টিকা নিলেই, আমরা আজকে টিকা নিলাম, আজ থেকেই আমার করোনা মুক্তি, এটি কিন্তু ঘটবে না। অতএব আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত এটা অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই। আরো একটা বিষয় হলো যে সবার শরীরে অ্যান্টিবডি সমানভাবে তৈরি হয় না। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে অ্যান্টিবডি যেটি তৈরি হয় শরীরে, সেটি এই 2 মাস 3 মাস পরেই আবার নষ্ট হতে থাকে, নিচের দিকে লেভেলটা নিচের দিকে নেমে আসে। তখন ওই করোনা জীবাণুর সাথে সে লড়াই করে পারে না, মানুষ তখন পর্যুদস্ত হয়, করোনায় আক্রান্ত হয়। এখন বিষয়টা হলো, অধিকাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে না। এটা হলো একটা বড় সুখবর। অনেকে পুনরায় সংক্রমিত হন, এটার কারণটা ওইটাই যে একবার করোনা হয়ে যাওয়ার পরে আবারও করোনা হলো কিছুদিন পরে। এর কারণটা ওইটা যে তার শরীরে অ্যান্টিবডি গুলো স্থায়িত্ব খুবই কম। তো এখন সেখানে দেখা যাচ্ছে যে এই হার, যে পপুলেশন নাম্বার অফ পিপল, তাদের পার্সেন্টেজ খুবই কম। আর যাদের পার্সেন্টেজ কম, তাদের মধ্যেও আবার ওই বি সেল এবং টি সেল দিয়ে এই ভাইরাসটাকে আটকানো যায় কিনা, পর্যদস্ত করা যায় কিনা, সেই চেষ্টাও হচ্ছে। তো বিজ্ঞান কিন্তু করোনার ব্যাপারে একেবারেই খুবই অল্প জ্ঞানে ছিল, কিন্তু এখন সারা বিশ্বে গবেষণা হচ্ছে এবং সেই কারণে অনেক ধরনের টেকনিক বেরিয়ে যাচ্ছে। আমি আরো দুই একটা সংবাদ দিতে চাই, সুখবর বলতে পারি। সেটি হলো যে, যেটি লেনি ভাই একটু আগে বলছিলেন, যে 18টি টিকা কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন ল্যাবরেটরিতে এখন পরীক্ষা হচ্ছে, এবং এদের মধ্যে কমপক্ষে 6টি খুবই সম্ভাবনাময়, এবং তারাও ওই ফেজ 3 যে ক্লিনিক্যাল ট্রায়াল, এটি প্রায় শেষের পথে। যেমন এর মধ্যে ডক্টর শিমুল যেটি বললেন, জনসন অ্যান্ড জনসন, একটি মাত্র ডোজ লাগবে, 2 বার লাগবে না। আবার জনসন অ্যান্ড জনসনের আরেকটা সুবিধা হলো, যেটির দামও খুবই কম। ওই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং বেথ ইসরায়েল ডেকোনিস মেডিকেল সেন্টার এবং এই জনসন অ্যান্ড জনসন, এটা বিশাল বড় ওষুধের কোম্পানি, এরা মিলে এই টিকাটাকে করেছে, এবং তারাও কিন্তু একই ঘোষণা দিয়েছে যে তারা অলাভজনক, নন প্রফিট ভিত্তিতে টিকাটাকে বাজারে দেবেন, সেটাও মানবিক কারণে। এবং আমরা লক্ষ্য করছি যে যেখানে যেখানে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো জড়িত থাকে, তারা কিন্তু প্রফিট মোটিভের দিকে যায় না। এবং এই টিকাটার জন্য আমরা অপেক্ষা করতে পারি, সেটি আগামী মাসে বাজারে আসবে বলে আমরা জনসন অ্যান্ড জনসনের কাছ থেকে জেনেছি।
তো সম্ভবত সেটাও যদি আসে তখন আমাদের ওই 2 ডোজের জায়গায় 1 ডোজ দেওয়াটা অনেক সহজ হবে আমাদের জন্য, সেটাও আমরা প্রকিউরমেন্টের মধ্যে রাখতে পারি। সিঙ্গাপুরের যে ইউনিভার্সিটি, তাদের যে টিকা, সেই টিকাটার একটা বৈশিষ্ট্য, তারা যেটি এখন ট্রায়ালে যাচ্ছে, সেটি হলো যে এটি একাধারে প্রিভেন্টিভ এবং কিউরেটিভ। তার মানে ওই একটি দিয়েই আপনি যাদের করোনা হয়নি তাদেরকে টিকা দেবেন, আর যাদের হয়ে গেছে আপনি কিউরেটিভের মধ্যে আনবেন। এবং এই একই গবেষণা করছে ইউনিভার্সিটি অফ পিটসবার্গ, তারাও এই কাজটি করছে। যদি এগুলো সফল হয় খুবই ভালো, কিন্তু তার চাইতেও বড় চমকপ্রদ একটি সংবাদ, সেটি হলো যে ফেজ 2 ট্রায়ালের দিকে তারা যাচ্ছে। নাকে দিয়ে আমরা ওই ড্রপ, নেজাল ড্রপ যেভাবে দেই, কিংবা মুখে খাবার যে এরিসল স্প্রে করি, নাকে ওইভাবে স্প্রে করা যায় কিনা, টিকা ইনজেকশন নিতে হবে না, শুধুমাত্র ইনহেল করলেই হবে এই নস্ট্রিলস দিয়ে, নাসাপথ দিয়ে। সেটি যদি হয় তাহলে তো আমাদের জন্য খুবই খুবই একটি সুখবর হবে। কারণ হলো ইনজেকশন দেওয়া তো খুবই একটা ঝামেলার কাজ। ওখানে জীবাণুমুক্ত করতে হয়, সিরিঞ্জ লাগবে, নিডলটা শার্প হতে হবে, ট্রেইন পার্সোনাল হতে হবে, নানান ধরনের বিষয়। কিন্তু যদি আমরা নাকের ওইটা পেয়ে যাই তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুবই চমৎকার একটা ব্যাপার। বিজ্ঞান বসে নেই, বিজ্ঞান গবেষণা করছে। আমরা যেটা আশা করতে পারি যে সামনে নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু হবে। অনেক ধন্যবাদ। বিজ্ঞান বসে নেই, অনেক চেষ্টা নানান দেশে হচ্ছে বলে আমরা শুনলাম, কিন্তু আমরা কি বসে আছি নাকি? আমরা, বিশেষ করে আমি যদি জনসন এন্ড জনসন থেকে যদি শুরু করি, তারা অনেক দূর এগিয়ে গেছে আপনাদের ভাষানুযায়ী, এবং একটি ডোজ হলেই যেহেতু আসলে কাজ চলবে, তার মানে এই সুখবরটি তো আমাদের মতন আরো বহু দেশ পাচ্ছে। তারা নিশ্চয়ই এটি নেওয়ার জন্য কূটনৈতিক তৎপরতা বলুন, রাজনৈতিক তৎপরতা বলুন, সকল রকম প্রচেষ্টা তারা চালাবে। তো এখন আমরা কোথায় আছি, আপনারা কি জানেন বা আমাদের কি করণীয়? না, কোথায় আছি এটা একটু জানা মুশকিল। আমি যে সরকারে যেহেতু নাই, সরকারের ডেফিনেটলি হয়তো চেষ্টা করছে, কারণ এটা সরকারি অ্যাডভাইজার আছেন এবং যারা অনেকেই বিজ্ঞ লোক আছেন যারা পরামর্শ দিচ্ছেন। তো সেটা যদি চেষ্টা যথেষ্ট না হয়ে থাকে, আমি বলবো এখনই চেষ্টা শুরু করা উচিত। কারণ আরেকটা যেটা হয়তো আমি যদি ভুল করে না থাকি, জনসন অ্যান্ড জনসন বলেছে তাদের যে প্রোডাকশনের একটা বিরাট অংশ কিন্তু ওরা যে কোভ্যাক্স অ্যালায়েন্স যেটা আছে, যেটার মাধ্যমে বাংলাদেশে প্রায় 20%-এর জন্য যেই পরিমাণ ডোজ লাগে ওটা আসবে। তো ওখানে যদি ওরা দিয়ে দেয়, ওখান থেকেও আমরা পাবো। কিন্তু যেটা বড় কনসার্ন, আমি একটা জাস্ট এভিডেন্স নিয়ে এসেছি, সেটা হলো এই যে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স, তারা যেটা বলেছে যে ডেভেলপ কান্ট্রিগুলো হয়তো বাই দ্য এন্ড অফ দিস ইয়ার অথবা আর্লি নেক্সট ইয়ার মোটামুটি ওরা একটা সাফিসিয়েন্ট লেভেল অফ ভ্যাকসিনেশনে চলে যাবে। যেমন ইসরায়েলে কিন্তু 1/4 ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে এবং ইউনাইটেড আরব এমিরেটসেও হয়ে গিয়েছে। তো সেটা একটা ইস্যু। মিডল ইনকাম কান্ট্রিগুলো 2022-এর শেষের দিকে গিয়ে হয়তো মানে যেই সাফিসিয়েন্ট নাম্বার অফ ভ্যাকসিনেশন দরকার সেটা করতে পারবে। এবং পোর কান্ট্রি, আমরা কাইন্ড অফ মিডল অ্যান্ড পোরের মাঝামাঝি যদি পড়ি, তাদের ফোরকাস্ট হলে 2023-এর আগে করতে পারবে না, কারণ প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের এখন যা আছে, সেই প্রোডাকশন ক্যাপাসিটির সাথে কিন্তু আমাদের এই সঙ্গতিপূর্ণ বা যে আমাদের মেসিভ পিপলকে ভ্যাকসিনেশন দিতে হবে। তো সেই জায়গাটা আমাদের মনে হয় অনেকগুলো অপশন মাথায় রাখা উচিত, অবশ্যই চেষ্টা করা উচিত। আর একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আমি বলবো যে আপনার ফারুক স্যারের ইস্যু, তারপরে আমি বলছি যে এটা কিন্তু ভ্যাকসিন মিউটেট করছে অনেক, এবং মিউটেট করে এখন যেটা এফেক্টিভ, এইটা এমন হতে পারে 1 বছর পরে ওই ভ্যাকসিন এফেক্টিভ না। তো আপনার কিন্তু নতুন করে আবার ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। এবং আরও বড় যেটা ইস্যু, এখনও পর্যন্ত যতটুকু আমরা জানি কোনো ভ্যাকসিনে কিন্তু 1 বছরের বেশি প্রোটেকশন দিবে না। কেউ বলছে 6 মাস, কেউ বলছে 1 বছর। তার মানে কিন্তু এটা কিন্তু এরকম না যে একবার ভ্যাকসিনেশন দিয়ে দিলাম দেন ডান। আপনি কিন্তু প্রতি বছর এই ক্যাম্পেইনটা চালাতে হবে। সো এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য যাদের অ্যাডাল্ট ভ্যাকসিনেশন প্রোগ্রামটা অতটা স্ট্রং না বা আমাদের অতটা অভ্যস্ত নাই। সেই জন্য যতগুলো অল্টারনেটিভ আছে আমাদের মনে হয় সব জায়গায় অ্যাপ্রোচ করা উচিত। সবাই অ্যাপ্রোচ করবে, বাট দেখেন আমাদের কূটনৈতিক সাফল্য তো হয়েছে যে আমরা তো অনেক দেশই চেষ্টা করেছে, বাট আমরা তো আনতে পেরেছি অনেক দেশের আগে। সো এটা যদি এফোর্টটা খুব স্ট্রং থাকে, হয়তো আমাদের সেটা কাজে লাগানো উচিত। এবং এটা এখন সবাই জানে যে ভ্যাকসিন অ্যাফোর্ডেবিলিটির পাশাপাশি কিন্তু ভ্যাকসিন কূটনীতি যেটা বলে, এটাই কিন্তু খুবই এখন ডমিনেন্ট একটা আলোচনার বিষয়। কারণ সেই জায়গাটা আমাদের খুব স্ট্রংভাবে কাজ করতে হবে, কারণ আমরা ওই জায়গায় পিছিয়ে না পড়ি। এই জায়গা থেকেই আমি ডাক্তার লেলিন চৌধুরী আপনার কাছে আসতে চাই। ডক্টর শিমুল বলছিলেন প্রোডাকশন
ক্যাপাবিলিটি বা এই যে আমাদের এত বিপুল সংখ্যক জনসংখ্যার জন্য যে বিপুল পরিমাণে টিকার প্রয়োজন হবে সেটা সংস্থান করবার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন উৎপাদকদের কাছে দৌড়াদৌড়ি আমাদের করতে হচ্ছে। আমাদের নিজেদেরও তো বিশেষ করে একটি টিকা যেটি বঙ্গভ্যাক্স বহুদূর এগিয়ে গিয়েছিল, আমরা নিজেরা আসলে কিছু করবার পথে কত দূর আছি? বঙ্গভ্যাক্সের থার্ড ফেজ ট্রায়াল, এটি থার্ড ফেজ, এটা হিউম্যান ট্রায়াল, মানে ফার্স্ট ফেজ ট্রায়ালটা শুরুর দিকে, অর্থাৎ প্রোটোকলগুলো জমা দেওয়া হয়েছে, হাসপাতালের সাথে কথা হয়েছে, এটি শুরু হবে। এবং যদি এটি সফল হয়, একটু মানে থিওরিটিক্যালি বলা যায় যে টেকনোলজিটা ব্যবহার করছে mRNA টেকনোলজি, থিওরিটিক্যালি ইটস ওকে, এটা ঠিক আছে। যদি এটা হিউম্যান ট্রায়ালে সফল হয় তাহলে আমাদের জন্য একটি নতুন দুয়ার খুলে যাবে। আমি এর আগে আরেকটি বিষয় একটু বলে নেই। ধরুন আমরা যেভাবে ভ্যাকসিন দিচ্ছি, পুরো মানুষকে ভ্যাকসিন দিতে গেলে আমাদের তো কয়েক বছর লেগে যাবে। যদি মাসে আমরা 2 লাখ লোককে ভ্যাকসিন দিই তাহলেও কিন্তু আমরা কয়েক বছর লেগে যাবে। ভ্যাকসিনের এফিকেসি হচ্ছে ধরা হয়েছে 1 বছর। তার মানে আজকে যে ডিকস্টাকে রুনু কস্টাকে ভ্যাকসিনটা দেয়া হলো, আগামী জানুয়ারিতে তাকে দিতে হবে। এখন আগামী জানুয়ারি প্রতি মাসে যদি আমি 50 লাখ লোককে ভ্যাকসিন দেই তাহলে আমি 6 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবো। তো কি দাঁড়াবে? পুরো জনগোষ্ঠীকে তো ভ্যাকসিন দিতে পারছি না। এখানে কতগুলো বিষয় হিসেব করা হচ্ছে যেটি মানে আলোচনায় আসছে না। যেমন ধরুন, ভাইরাসের একটি চরিত্র রয়েছে, যত দিন যায় ওই ভাইরাসটি তার শক্তি হারাতে থাকে। বিজ্ঞানীদের একটি অংশ এই শুভ আশার উপরে কিন্তু নির্ভর করছে যে ক্রমাগতভাবে এটি তার তীব্রতা হারায় কিনা। এর পাশের বিপদ রয়েছে, এটা মিউটেট করে আরো সিরিয়াস, আরো তীব্র কোনো সংক্রমণী রূপ ধারণ করে কিনা, এটিও একটি আশঙ্কা রয়েছে। ফলে ভ্যাকসিন এখন এটা আমরা যেটা দিচ্ছি, ডক্টর শিমুল যথার্থই বলেছেন যে 1 বছর পরে যে এই ভ্যাকসিন দিতে হবে হয়তো দরকারই হবে না, অন্য ভ্যাকসিনের দরকার হবে। এ কারণে আমাদের লক্ষ্য যেটা থাকতে হবে, বঙ্গভ্যাক্সটাকে ডেভেলপ করার জন্য সমস্ত প্রযুক্তিগত এবং যে সুবিধা দরকার সেটি দেয়া, সাথে যেমন ধরুন স্পুটনিক ভি যেমন আমাদেরকে বলেছে তারা টেকনোলজি সরবরাহ করবে আমার দেশে উন্নয়ন তৈরি করার জন্য। ধীরে ধীরে আমাদেরকে ওই পথে যেতে হবে। আমদানি নির্ভর ভ্যাকসিন দিয়ে এই পুরো 16 কোটি 17 কোটি মানুষকে ভ্যাকসিনেট করা যাবে না। এরপরে আরেকটা যে প্রশ্ন সবচেয়ে বেশি উচ্চারিত হয় যে ভ্যাকসিন নিলে আমি সুরক্ষিত, কিন্তু আমি তাহলে কেন মাস্ক পরব? অথবা ভ্যাকসিন কখন আমরা সবাই সুরক্ষিত হব? দেখুন, এখানে হার্ড ইমিউনিটির একটি ব্যাখ্যা আমাদের সহজভাবে দেওয়ার চেষ্টা করি আমি। সেটি হচ্ছে, একটি জায়গায় 100 জন মানুষ আছে, এই মানুষদের মধ্যে 80 জন ভ্যাকসিন নিয়েছে, 20 জন নেয়নি। তাহলে বাকি 20 জনকে কেন ভ্যাকসিন নিতে হবে না? তার শরীরে তো ভাইরাস যেতে পারে। এখানে ভাইরাসের জীবন চক্রটা বুঝতে হবে। ভাইরাস যখন মানুষের শরীরে যায় তখন সে বেঁচে থাকে, শরীরের বাইরে সে কিন্তু বাঁচে না। এবং একটা মানুষের শরীরে সে 14 দিনের বেশি বাঁচতে পারে না, তার মরে যায় সে। আমার শরীরে একটি ভাইরাস ঢুকলো, আমি ভ্যাকসিন নিয়েছি, তারপরেও আমার হাঁচি কাশির সাথে কিন্তু এটি প্রফেসর এবিএম ফারুক সাহেবের শরীরে ঢুকে যাবে। যদি উনি ভ্যাকসিন নেয়া থাকে তাহলে কি হবে? ওনার শরীরে ভাইরাস ঢুকে কোনো ইয়ে করতে পারবে না, কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, এবং তার শরীরে এটা বংশ বৃদ্ধিও করতে পারবে না। তাহলে ওখানে সে মারা যাবে। যখন ভাইরাসের এই চক্রটাকে আমরা আটকিয়ে দিতে পারি তখনই কিন্তু একটি অংশ জনগোষ্ঠীর ভ্যাকসিন নিলে বাকিদের দরকার হয় না। মূলত এটা 2 ভাবে হতে পারে। এটি কিন্তু এখনো গবেষণার মধ্যে রয়েছে, যেটি প্রফেসর ফারুক যথার্থ ইঙ্গিত দিয়েছেন। একবার আমাদের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করলে এটি আমাদের শরীরে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যেটাকে আমরা বলি সেল মেডিয়েটেড ইমিউনিটি। আমাদের 2 ধরনের সেল রয়েছে। এখন পর্যন্ত আমরা জানি এই সেল মেডিয়েটেড ইমিউনিটি এটি 6 মাস থাকে, কিন্তু ইতিমধ্যেই কোনো বিজ্ঞানী কিন্তু তথ্য প্রমাণ সহকারেই বলা শুরু করছেন এটি 6 মাস না এর বেশি সময় থাকবে। যদি সেটি প্রমাণিত হয় তাহলে কিন্তু দৃশ্যপটে একটা বড় পরিবর্তন আসবে। মানে এই জায়গাগুলো আসলে হতে পারে অনেক রকমের, কিন্তু কিছুই এখনো স্পষ্ট নয়, নিশ্চিত না, স্পষ্ট নয়, নিশ্চিত নয়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আসলে পৌঁছে গেছি, যে জন্য আলাপ আমাদের
সে আমি আপনার কাছে আসতে চাইছিলাম যে আমি লেনিন ভাইয়ের কথার সঙ্গে একটু যোগ করবো জি আর কি, প্লিজ টেকনিক্যাল বলুন। এক নম্বর হচ্ছে যে উনি যেগুলো বললেন এগুলো সবগুলোই মানে ঠিক, এবং তার সাথে যদি যোগ করা যায় যে বাংলাদেশে আমি জানি না স্পুটনিক তারা বলেছে কিনা এখানে করবে, যদি করে আমরা কিন্তু ওয়েলকাম করব মনে হয়। কারণ হলো যে আমাদের কিন্তু ওষুধ প্রস্তুতে আমাদের যে ওষুধ সেক্টর এটা কিন্তু অনেক অনেক উন্নত, তৃতীয় বিশ্ব বা এখন যেটিকে আমরা বলি এলডিসি, লিস্ট ডেভেলপ কান্ট্রি, তাদের মধ্যে বাংলাদেশের কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টর খুবই ভালো। এবং এখানে 2-3টি ইন্ডাস্ট্রি আছে, তারা যদি এখনই টেকনোলজি পায় এখনই তারা ভ্যাকসিন বানানো শুরু করতে পারে। তো যদি আপনি বাইরে থেকে ভ্যাকসিন আনেন এবং পাশাপাশি এখানে আবার তৈরি করেন, তাহলে কিন্তু একসময় আর বাইরে থেকে আনতে হবে না, আপনি এখানেই তৈরি করতে পারবেন এবং এখানে অফুরন্ত ভ্যাকসিন তৈরি করা যাবে। এই জায়গাটি একটু আসলে আমরা বুঝবার চেষ্টা করছিলাম এবং এখনো সেটি স্পষ্ট হয়নি বলেই অধ্যাপক ফারুক আপনার কাছে জানতে চাই যে আমাদের এত বিপুল সংখ্যক মানুষ যেখানে রয়েছে, আমাদের যেখানে আমাদের এই ফার্মাসিউটিক্যাল সেক্টরস এতখানি প্রস্তুত, সেখানে কেন আমরা এতটা আমদানিমুখী হয়ে রয়েছি? কেন নিজেরা মানে নিজেদের উদ্ভাবিত টিকা বা ওষুধ থাকুক বা না থাকুক আমরা সেই দিকে মনোযোগ কেন বাড়াচ্ছি না? দ্বিতীয়ত, কেন আমরা এরকম স্পুটনিকের মতন যে সমস্ত প্রযুক্তি আছে যারা দিতে প্রস্তুত বা সম্মত হতে পারে, কেন সেগুলো এনে আমরা নিজেরাই ওষুধ উৎপাদনে যাচ্ছি না? প্রথম কথা হলো স্পুটনিক সম্পর্কেই দিয়ে শুরু করি। আমার জানা মতে স্পুটনিকের 3rd ফেজের ট্রায়ালটা শেষ হয়েছে মাত্র কিছুদিন আগে, এবং তারা কথা বলছে যেমন ভারতে তারা ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিতে তারা এগ্রিমেন্ট করেছে, ওখানে তারা বানাবে এবং তারা আরো জায়গাতে বানাবে খুঁজছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি তারা আসে, সরকার নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন যে লাভ কতটুকু, ক্ষতি কতটুকু, ঝুঁকি কতটুকু আছে এইসব নিয়ে। তো সেটি যদি হয়, স্পুটনিকের টিকাটা খারাপ না, ভালো টিকাটা, ভালো টিকা, নট ব্যাড, এটাও আমরা করতে পারি। আর একই সঙ্গে যদি আমাদের এখানে যে বঙ্গভ্যাক্স যেটি, সেটি যদি এখন যে ট্রায়ালটি শুরু হবে ফেজ 1, তারপরে ফেজ 2, তারপরে ফেজ 3, সময় লাগবে। তো এই সময়টাতে কিন্তু আপনাকে আমদানি করতেই হবে। যদি এটা আমরা পাই, যেটা যদি আমাদের বিজ্ঞানীরা দেখেন যে ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 1, 2, 3 তিনটাতেই আমাদের দেশীয় প্রযুক্তির যে উদ্ভাবন, সেই উদ্ভাবনটি ভালো কাজ করে, তাহলে নিশ্চয়ই এটিও এখানে বানানো শুরু করা যেতে পারে, কিন্তু তার জন্য সময় লাগছে। তা আপনাকে কিন্তু আমদানি এখন করতে হবে। যতদিন আপনি নিজস্ব উৎপাদনে যেতে না পারবেন ততদিন আপনাকে আমদানি করতে হবে। আমি যে কথাটা আরেকটা বলছিলাম যেটা, সেটা হলো যে এর বাইরেও কিন্তু ইভেন অ্যাস্ট্রাজেনেকার টিকাও তো এমনও তো হতে পারে যে অ্যাস্ট্রাজেনেকা যখন দেখবে যে তার 10টা কারখানাতে প্রোডাকশন করেও কুলাতে পারছে না, যেমন সাউথ আফ্রিকা অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে এখন পর্যন্ত একটা ভায়াল টিকাও পায়নি। এত বড় একটা দেশ, বাংলাদেশে আমরা ব্যবস্থা করে ফেলেছি, কতগুলো টিকা মাশাআল্লাহ পেয়ে গেছি আমরা। সাউথ আফ্রিকা কিন্তু এখনো পারেনি। সাউথ আফ্রিকার সঙ্গে ইংল্যান্ডের সম্পর্ক খুবই ভালো, তারপরেও তারা পারেনি। কিন্তু এখন বিষয়টা হলো যে যখন অ্যাস্ট্রাজেনেকা দেখবে যে সারা পৃথিবীতে তার যা চাহিদা এবং মানুষের যা ডিমান্ড সেটা সে মেটাতে পারছে না, তখন কিন্তু সে আরো কারখানা নেবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে। আমাদের কারখানাগুলো যেহেতু তৈরি, আমরা টেকনোলজি পাচ্ছি না বলে বানাতে পারছি না। টেকনোলজি যদি অ্যাস্ট্রাজেনেকা দেয়, অক্সফোর্ড দেয়, নিশ্চয়ই আমরা সেটিও বানাতে পারবো। অনেক ধন্যবাদ। অপেক্ষা থাকাটা খুব জরুরি। জি, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে পৌঁছে গেছি। ডক্টর শিমুল, আপনার যদি শেষ কিছু যোগ করবার থাকে। না, আমি জাস্ট সিম্পলি, স্যারটা তো অনেক টেকনিক্যাল আলোচনা করেছেন, আমি বলবো যে আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম টিকা যদি আসেও আমাদের একটু সাকসেসফুল করার জন্য কিছু মানে কি বলবো ইম্পর্টেন্ট পদক্ষেপ সরকারের খুব ভালোভাবে নেওয়া উচিত। সেটা হলো রিউমার যাতে না ছড়ায়, সেটা খুবই মানে খুব মনোযোগ দেওয়া উচিত সেই জায়গাটায়, এবং সবাইকে সম্পৃক্ত করা, আপনার লোকাল কমিউনিটি সম্পৃক্ত করা, প্লাস যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তাদেরকে যেন কাউন্সিলিংও করা হয়। যারা টিকা নিতে আসবে তাদেরকে বলে দেওয়া, দেখো ভাই, এই যদি টিকা নাও তোমার এই প্রবলেম হতে পারে, এগুলো নর্মাল। তাকে যদি এই ভয়টা দূর করে দেওয়া যায় তাহলে হয়তো সে টিকা নেবে। এবং যেটা আমি বলেছিলাম শুরুতে যে সেকেন্ড ডোজ যেন মিস না হয় সেটাই করা। আর সব কিছু একটু ট্রান্সপারেন্ট ওয়েতে যদি দেখানো যায়, সরকার যদি একটু সব তথ্য ঠিক মতো শেয়ার করে, এটা ট্রান্সপারেন্ট থাকে, মানুষের যদি ট্রাস্ট বেশি থাকে, এটা আসবে। এটা একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু এরকম না ডিজিজ আমার ওষুধ খেতেই হবে, এটা কিন্তু ভলান্টারি। এবং সবাই কিন্তু মনে করে যে আচ্ছা এখন নিলাম না, 2 মাস পরে নিলাম, 3 মাস পরে নিলাম। সেই জায়গায় যদি আমার ইনফরমেশন বা মিস ইনফরমেশন থাকে তাহলে ট্রাস্টটাও কমে আসবে, এবং সেটা কিন্তু আমাদের ভ্যাকসিন
যে সাকসেসফুল করার যে এফোর্টটা সেটা কিছুটা বাধাগ্রস্ত হবে। বিশ্বাস ফিরিয়ে আনাটা খুব গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন। অনেক ধন্যবাদ ডক্টর শাফিউন নাহিন শিমুল। আমাদের সঙ্গে আজকে আরও অতিথি হিসেবে ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী এবং ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক আবম ফারুক। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ এতক্ষণ দেশের কথা দশের কথায় থাকবার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন অতিথিরা বলছেন টিকা এসেছে, কার্যক্রম শুরু হয়েছে, এটি বিপুল প্রশংসা পাবার মতন কাজ, কিন্তু এর পরবর্তীতে আরও অনেকগুলো চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা জয় করবার জন্য সামনে রয়ে গেছে। সেই দিকে মনোযোগ না দিলে টিকা আসাই আসলে শেষ কথা নয়। এবং টিকা যদি কারোর নেওয়া হয়েও থাকে তারপরেও আপনি মুক্তবিহঙ্গ হয়ে যাননি, আপনাকে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে, কারণ টিকা কতদিন কার্যকর থাকবে মানুষের শরীরে সেটিও এখনো কিছু স্পষ্ট নয়। যেহেতু সবই ধোঁয়াশাপূর্ণ, ফলে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আসলে আপাতত আর কোনো রকমের বিকল্প নেই। এবং আরেকটি কথা যেটি না বললেই নয়, যেটি ডক্টর শিমুল যোগ করছিলেন, যে অবশ্যই গুজব যেন না ছড়ায় ব্যক্তি পর্যায় থেকে এবং গণমাধ্যম থেকে, সেই দিকেও সরকারের এবং গণমাধ্যম এবং ব্যক্তি মানুষকেও মনোযোগী হতে হবে। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।